জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ম ক্লাস। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমাদের হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। রেকটিফিকেশন অফ ইন্সট্রুমেন্ট বা হচ্ছে দলিল সংশোধন। রেকটিফিকেশন অফ ইন্সট্রুমেন্ট বা দলিল সংশোধন সম্পর্কিত বিধান আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় আছে? ৩১ থেকে ৩৪ ধারায় আছে। দলিল সংশোধনের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় করা হয়? ৩১ ধারায় করা হবে। আমাদের এখানে টোটাল ৩ টা বিষয়। রেকটিফিকেশন অফ ইন্সট্রুমেন্ট, রেসিশন অফ কন্ট্রাক্ট, আরেকটা হলো ক্যান্সেলেশন অফ ইন্সট্রুমেন্ট। রেকটিফিকেশন অফ ইন্সট্রুমেন্ট মানে হলো দলিল সংশোধন। রেসিশন অফ কন্ট্রাক্ট মানে হলো বিচারপূর্বক চুক্তি রদ। আর ক্যান্সেলেশন অফ ইন্সট্রুমেন্ট মানে হলো কি? দলিল বাতিল। তাহলে ৩১ ধারায় বলা আছে কখন দলিল সংশোধন করা যেতে পারে। তাহলে কখন দলিল সংশোধন করা যাবে? যদি প্রতারণা থাকে। তাহলে প্রতারণা থাকলে কি করা যাবে? প্রতারণা থাকলে দলিল সংশোধন করা যাবে। অথবা যদি পারস্পরিক ভুল হয়। তো যখন প্রতারণা থাকবে কিংবা পারস্পরিক ভুল থাকবে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এই দলিল সংশোধনের মামলা করতে পারবেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা অনুযায়ী। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কয়টি কারণে দলিল সংশোধনের আবেদন করা যায় বা মামলা করা যায়? ২ টি কারণে দলিল সংশোধনের মামলা করা যায়। কি, কি? প্রতারণা থাকলে, পারস্পরিক ভুল থাকলে। এখন আপনি দলিল সংশোধনের মামলা করেছেন। আদালত কি দলিল সংশোধনের মামলায় দলিল সংশোধন দিতে কি বাধ্য? কোর্ট কিন্তু সংশোধন করতে কি নয়? কোর্ট সংশোধন করতে বাধ্য নয়। এটা আদালতের কি ধরনের ক্ষমতা? এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালতকে কি করা যাবে না? আদালতকে হচ্ছে বাধ্য করা যাবে না। দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ কতদিন? তামাদিনের ৯১ অনুচ্ছেদ মতে দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ হলো কত বৎসর? দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ হলো ৩ বৎসর। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যে দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ কত বৎসর? দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ হলো ৩ বৎসর। আপনি হলেন মিস্টার এক্স। আপনি কে? আপনি হলেন মিস্টার এক্স। এখন আপনি আপনার একটা বাড়ি আছে এবং বাড়ি সংলগ্ন ৩ টা গুদাম আছে। আপনি আপনার বাড়ি এবং গুদাম বিক্রি করবেন। অর্থাৎ বাড়ি বিক্রি করবেন, আপনার বাড়ি সংলগ্ন ৩ টা গুদাম আছে। ৩ টা গুদামের মধ্যে আপনি কি করবেন? ২ টা গুদাম বিক্রি করবেন। এখন যার সাথে আপনি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, দেখেন এখানে বলা আছে যে প্রতারণা করে সে ৩ টি গুদামই কি করে নেয়? ৩ টি গুদামই অন্তর্ভুক্ত করে নেয়। কথা ছিল বাড়ি সংলগ্ন ৩ টা গুদামের মধ্যে ২ টা গুদাম কি করা হবে? বিক্রি করা হবে। কিন্তু চুক্তির মধ্যে কি করা হয়েছে? দলিলের মধ্যে ৩ টা গুদামই অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা প্রতারণামূলকভাবে হতে পারে বা আপনার হচ্ছে ক্লেরিক্যাল মিস্টেক হতে পারে। আমাদের এই উদাহরণে দেয়া আছে কি? এই কাজটা হয়েছে প্রতারণামূলকভাবে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কিসের মামলা করতে পারবেন? আপনি হচ্ছে দলিল সংশোধনের কি করতে পারবেন? ৩১ ধারায় রেকটিফিকেশন অফ ইন্সট্রুমেন্ট বা দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারবেন। ৩২ ধারায় বলা আছে প্রিজাম্পশন অ্যাজ টু ইনটেন্ড অফ পার্টিস। পক্ষসমূহের ইচ্ছা সম্পর্কে অনুমান। লিখিত দলিল বা চুক্তি সংশোধন করার সময় আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে পক্ষসমূহের ইচ্ছা কি? পক্ষসমূহের ইচ্ছা হলো সুষম এবং সুবিচারমূলক। আদালত দেখবেন যে পক্ষসমূহের ইচ্ছা ভালো না খারাপ। আপনি দলিল সংশোধনের মামলা করেছেন। আদালত মামলা করলে যে দলিল সংশোধনের আপনার হচ্ছে মামলায় আপনার পক্ষে রায় দিয়ে দিবে বিষয়টা এরকম না। আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে চুক্তির উদ্দেশ্য হচ্ছে সুষম এবং সুবিচারমূলক ভালো। ৩৩ ধারায় বলা আছে, চুক্তি বা দলিল সংশোধনের মূলনীতি এমসিকিউ পরীক্ষায় আসবে যে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? তাহলে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনাদের ৩৩ ধারায় আছে। তাহলে মূলনীতি কয়টি? মূলনীতি হলো ৩ টি। কি, কি? কি অর্থ প্রকাশ করা দলিলের অভিপ্রায় ছিল? চুক্তির বৈধ ফলাফলের বিষয়ে অভিপ্রায় কি ছিল? দলিলের ভাষা কি ছিল? এই ৩ টা মূলনীতির উপর ভিত্তি করে আদালত কি করবেন? হ্যাঁ, দলিল সংশোধনের আদেশ দিবেন।
34 এ বলা আছে সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কি করুন? হ্যাঁ, সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করুন। তাহলে ১ম এ আদালত। লিখিত চুক্তি ১ম এ কি হতে পারে? লিখিত চুক্তি ১ম এ সংশোধিত হতে পারে। তারপর বাদীর আবেদনে আদালত যদি যুক্তিযুক্ত মনে করেন তাহলে সংশোধিত চুক্তি কি করতে পারেন? সুনির্দিষ্টভাবে বলবতের নির্দেশ দিতে পারেন। তাহলে এই ৩৪ ধারায় আদালত কি করতে পারেন? ১ম এ হচ্ছে ৩১ ধারায় আদালত হচ্ছে দলিল সংশোধনের আদেশ দিতে পারেন এবং ৩১ এর সাথে আদালত কি করতে পারেন? ১২ আপনি ৩১ এর সাথে ১২ চাইতে পারবেন। ৩১ ধারায় চাবেন হচ্ছে দলিল সংশোধন আর ঐটার সাথে ১২ ধারায় কি চাইতে পারবেন? ১২ ধারায় চাইতে পারবেন হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে লিখিত চুক্তি ১ম এ সংশোধিত হতে পারে, তারপরে বাদীর আবেদনে আদালত যদি যুক্তিযুক্ত মনে করেন তাহলে সেটা সুনির্দিষ্টভাবে বলবতের কি করতে পারেন? নির্দেশ দিতে পারেন। তাহলে আবার রিপিট করে দেই এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো হতে পারে, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল সংশোধনের মামলা করা হয় কত ধারায়? ৩১ ধারায়। কয়টি কারণে দলিল সংশোধনের মামলা করা যাবে? ২ টি কারণে। প্রতারণা থাকলে, পারস্পরিক ভুল থাকলে। আপনি দলিল সংশোধনের মামলা করেছেন। আদালত কি সংশোধন করতে বাধ্য? না। এটা আদালতের কি ধরনের ক্ষমতা? ইচ্ছাধীন ক্ষমতা। দলিল সংশোধনের মামলার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৯১ অনুচ্ছেদ মতে তামাদিনের ৩ বৎসর। রেসিশন অফ কন্ট্রাক্ট। তাহলে বিচারপূর্বক চুক্তি রদ। বিচারপূর্বক চুক্তি রদ সম্পর্কিত বিধান এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় আছে? ৩৫ থেকে ৩৮ ধারায় আছে। তাহলে বিচারপূর্বক চুক্তি রদের আদেশ আদালত কয়টি কারণে দিতে পারেন? ৩ টি কারণে দিতে পারেন। সেগুলো কি, কি? ১ম এই বলা আছে যেই ক্ষেত্রে একটা লিখিত চুক্তি বাতিলযোগ্য হয় এবং বাদীর মাধ্যমেই সমাপনীয় হয়। তাহলে বাতিল চুক্তির ক্ষেত্রে আদালত কি করতে পারেন? বিচারপূর্বক চুক্তি রদের আদেশ দিতে পারেন। দ্বিতীয়ত বলা আছে যখন আপাতদৃষ্টিতে মনে হয় চুক্তিটি অবৈধ বা বাতিল, বাদীর তুলনায় বিবাদীর দোষ বেশি। তখন আদালত কি করতে পারেন? বিচারপূর্বক চুক্তি রদের আদেশ দিতে পারেন। তৃতীয়ত বলা আছে বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির ক্ষেত্রে আদালত আপনাকে যে সময় দিয়েছিল অর্থ জমা দেওয়ার জন্য সেই সময়ের মধ্যে যদি আপনি অর্থ জমা না দেন তাহলে আদালত কি করতে পারেন? বিচারপূর্বক চুক্তি রদের নির্দেশ দিতে পারেন। একেবারেই ট্রু সেন্স এ আপনাদেরকে যদি বলি, ধরেন আপনি আমার কাছে একটা জমি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আপনি ক্রেতা, আমি হলাম বিক্রেতা। অন্যদিকে মাথার টেনশন থাকলে ওগুলো ক্লাসে নিয়ে আসেন। আপনি হলেন ক্রেতা, আমি কি? আমি হলাম বিক্রেতা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জমি ক্রয় হবে, বিক্রয় হবে। এখন আপনি হলেন মিস্টার এক্স, আপনি হলেন ক্রেতা, আমি হলাম মিস্টার ওয়াই, আমি হলাম বিক্রেতা। এখন আমি বললাম আমার ২০% জমি আছে সেটা খুবই ভালো। ওই জমিতে কোনো সমস্যা নেই। ওকে ফাইন আপনি ক্রেতা সেই কথা শুনে সেটা ক্রয় করার জন্য কি হলেন? ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি ক্রেতা পরবর্তীতে জানতে পারলেন এই জমি যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করতে হবে। বা এই জমির উপর দিয়ে কি করেন? এই জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করে। যেটা আপনি চুক্তি করার সময় আমি বিক্রেতা, আপনি ক্রেতা আপনার সাথে কি করেছি? গোপন করেছি। তাহলে এই ক্ষেত্রে এই চুক্তিটা কি হলো? বাতিলযোগ্য হলো। হ্যাঁ, বাদীর তুলনায় বিবাদীর দোষ বেশি হলো। তাহলে এই চুক্তির ক্ষেত্রে এই সকল বিষয়ে আপনি কি করতে পারবেন? এই ৩৫ ধারায় বিচারপূর্বক চুক্তি রদের মামলা করতে পারবেন। মামলা করার পর আদালত কিন্তু বিচারপূর্বক চুক্তি রদের আদেশ দিতে পারেন। আরেকটা বিষয় হলো বিক্রয় চুক্তি, ইজারা চুক্তির ক্ষেত্রে আদালত আপনাকে একটা সময় দিয়েছে বাকি টাকাটা জমা দেওয়ার জন্য। ধরেন জমির দাম ২ কোটি, ৫০ লক্ষ টাকা বায়না হয়েছে। আপনি ক্রেতা ৫০ লক্ষ টাকা বায়না দিয়ে বায়না চুক্তি করেছেন। পরবর্তীতে বাকি ১.৫ কোটি টাকা আপনি দিতে আগ্রহী কিন্তু আমি বিক্রেতা আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছি না। এখন সেই ক্ষেত্রে আপনি যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বাকি যে ১.৫ কোটি টাকা সেটা আপনাকে আদালতে জমা দিয়ে মামলা করতে হবে। এখন আদালত আপনাকে একটা সময় দিয়েছে। চুক্তির যে অবশিষ্ট মূল্যাংশ সেটা জমা দেওয়ার জন্য ১ মাস বা ১৫ দিন আপনাকে সময় দেওয়া হয়েছে। এখন সেই সময়ের মধ্যে যদি আপনি জমা না দেন
তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? আদালত হচ্ছে বিচারপূর্বক চুক্তি রদের রায় আদেশ দিবেন। বা হচ্ছে রায় দিবেন। এখানে দেখেন একটা উদাহরণ আছে যে খ এর নিকট একটি মাঠ বিক্রয় করল। এখন মাঠের উপর দিয়ে যাতায়াতের অধিকার সম্পর্কে ক এর কি ছিল? সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল। কিন্তু সে খ এর নিকট সেটা কি করেছে? খ এর নিকট সেটা গোপন করেছে। যেহেতু গোপন করেছে সেক্ষেত্রে সে চুক্তি রদ করিয়া নেয়ার কি হবে? চুক্তি রদ করিয়া নেয়ার অধিকারী হবে। আপনি আমার কাছে জমি বিক্রি করছেন, আমি হলাম ক্রেতা বা আমি আপনার কাছে জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি, আপনি হলেন ক্রেতা। তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে আমার সাথে গোপন করা হয়েছে যে এই জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করে। চুক্তি রদ করিয়া লইতে পারবেন। ৩৬ ধারায় বলা আছে ভুলের জন্য রদ। রেসিশন ফর মিস্টেক। তাহলে শুধু ভুলের কারণে কি করা যাবে না? শুধু ভুলের কারণে বিচারপূর্বক চুক্তি রদ করা যাবে না। তাহলে ভুলের কারণে কি হবে? ভুলের কারণে হবে সংশোধন। তাহলে শুধু ভুলের কারণেই কি করা যায় না? শুধু ভুলের কারণেই বিচারপূর্বক চুক্তি রদ করা যায় না। ভুলের কারণে কি হবে? ভুলের কারণে হবে সংশোধন। ৩৭ ধারায় বলা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে কি করা যাবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে রদের আর্জি করা যাবে। তাহলে আপনি যখন ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করবেন, সেটার সাথে আপনি কি চাইতে পারবেন? ১২ র সাথে আপনি হচ্ছে ৩৫ চাইতে পারবেন। তাহলে ১২ ধারায় আপনি আদালতে চাবেন, হয় আমাকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন, হয় আমাকে কি করেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন। আর না হলে আমাকে ৩৫ ধারায় কি করেন? সেই চুক্তিটা আপনার হচ্ছে বাতিল করে দেন। ৩৭ ধারায় সেই বিষয়টাই বলা আছে যে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে কিসের আবেদন করা যাবে? বিকল্প হিসাবে রদের আবেদন করা যাবে। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যদি সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে কি করা যাবে? বিকল্প হিসাবে চুক্তি রদের আবেদন করা যাবে। ৩৮ ধারায় বলা আছে, রদকারী পক্ষের নিকট থেকে ন্যায় বিচারের স্বার্থে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। তাহলে যেই পক্ষ চুক্তি রদের রায় পেয়েছে, আপনি চুক্তি রদের রায় পেয়েছেন। তাহলে যেই পক্ষ চুক্তি রদের রায় পেয়েছে, সেই পক্ষকে বলতে পারেন অপর পক্ষকে ন্যায় বিচারের স্বার্থে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য। অনেকটা হলো ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় যেই পক্ষ জয়ী হতে পারে না, সেই পক্ষকে অর্থাৎ রানার্স আপ দলকে কি করা হয়? একটা সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়। বিজয়ী হতে পারেনি, রানার্স আপ তো হয়েছে। অর্থাৎ মামলায় যেই পক্ষ জয়ী হইছে সেই পক্ষকে বলতে পারেন আদালত অপর পক্ষকে অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষকে, যে পক্ষ হেরে গেছে সেই পক্ষকে ন্যায় বিচারের স্বার্থে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা ১৯ ধারায় কি পড়েছি? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় ১২ ধারার সাথে আপনি বিকল্প হিসাবে ১৯ ধারায় কি চাইতে পারবেন? ক্ষতিপূরণ চাইতে পারবেন। আর ৩৭ ধারায় বলা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় আপনি চুক্তি রদ চাইতে পারবেন, অর্থাৎ ১২+৩৫ চাইতে পারবেন। এখন আমরা তৃতীয়ত পড়ব হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল বাতিল। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে দলিল বাতিল সম্পর্কিত বিধান কোথায় আছে বা দলিল বাতিলের মামলা কত ধারায় করা হয়? ৩৯ ধারায় করা হয়। হোয়েন ক্যান্সেলেশন মে বি অর্ডারড, যখন দলিল বিলুপ্তির আদেশ প্রদানযোগ্য। তাহলে কখন আদালত দলিল বাতিলের আদেশ দিতে পারেন? যদি একটি লিখিত দলিল কি হয়? অবৈধ হয় বা একটা লিখিত দলিল কি হয়? বাতিলযোগ্য হয় এবং উক্ত দলিল যদি বাতিল না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অপূরণীয় ক্ষতির কারণ হবে, ইরিপারেবল লস হবে। তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? দলিল বাতিলের আপনার হচ্ছে আদেশ দিতে পারেন। একেবারে ট্রু সেন্স এ যদি বলি যে একজন ব্যক্তি উনার কাছে আপনার হচ্ছে একটা দলিল আছে যেই দলিলটা অবৈধ এবং বাতিল। এখন সেই অবৈধ বা আপনার হচ্ছে বাতিলযোগ্য যে দলিলগুলো আছে, দলিল আছে, সেটা যদি বাতিল না করা হয় তাহলে ওই ব্যক্তির কি হবে? অপূরণীয় ক্ষতির কারণ হবে। তাহলে এরকম টার্মস এন্ড কন্ডিশন এ আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে কি করতে পারেন? দলিল বাতিলের রায় বা আদেশ দিতে পারেন। তাহলে দলিল বাতিলের আদেশ দেয়া বা রায় দেয়া এটা আদালতের কি ধরনের ক্ষমতা? দলিল বাতিলের রায় দেয়া আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালতকে কি করা যাবে না?
আদালতকে বাধ্য করা যাবে না। এখান থেকে আরেকটা বিষয় এমসিকিউ পরীক্ষায় আসে। একটা দলিল হয়েছে এবং সেই দলিলটা ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হয়েছে? রেজিস্ট্রিকৃত হয়েছে। এখন রেজিস্ট্রিকৃত যে দলিল আছে সেটা যদি বাতিল হয়, তাহলে বাতিলের ক্ষেত্রে আপনার হচ্ছে আ বাতিলের ডিক্রির কপি যেই রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রিকৃত হয়েছিল, সেই রেজিস্ট্রার অফিসে কি করতে হবে? প্রেরণ করতে হবে। আবারও বলি, একটা দলিল হয়েছে, সেই দলিলটা যদি ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয়ে থাকে এবং নিবন্ধনকৃত হয়ে থাকে। ওই দলিল যদি বাতিল হয়ে যায় তাহলে যেই রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রিকৃত হয়েছিল, হ্যাঁ? সেই দলিল বাতিলের সেই বিষয়ে আপনার হচ্ছে যে কপি, সার্টিফাইড কপি, ডিক্রির একটি কপি কি করতে হবে? ওই রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে হবে। প্রেরণ করার পর ওই দলিল বাতিল বিষয়ে আপনার হচ্ছে ওই দলিলের নকল বহিতে ওইখানকার যে কর্মকর্তা আছেন তিনি কি করবেন? সে বিষয়ে লিপিবদ্ধ করবেন। ৪০ ধারায় বলা আছে দলিল যখন আংশিকভাবে বিলুপ্তযোগ্য। আমরা ১৩ ধারা, ১৪ ধারা এবং ১৫ ধারায় পড়েছি। আ চুক্তি যখন আংশিক কার্য সম্পাদন করা যায়, আংশিক কার্য সম্পাদন করা যায় না। ঠিক দলিলের ক্ষেত্রেও কি করা যাবে? আংশিক আ আপনার হচ্ছে বলবৎ করা যাবে। আর আংশিক বলবৎ না করার নির্দেশ দিতে পারেন আদালত। তাহলে কোন দলিলে যদি একাধিক অধিকার বা একাধিক বাধ্যবাধকতা থাকে তখন আদালত তার অংশবিশেষ বহাল আর অংশবিশেষ কি করতে পারেন? বাতিলের নির্দেশ দিতে পারেন। ৩৮ ধারায় আমরা পড়েছিলাম যেই পক্ষ চুক্তি রদের রায় পেয়েছে যেই পক্ষ চুক্তি রদের রায় পেয়েছে সেই পক্ষকে আদালত বলতে পারেন ন্যায় বিচারের স্বার্থে অপর পক্ষকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য। ঠিক তেমনই আমাদের ৪১ ধারায় বলা আছে যেই পক্ষ দলিল বাতিলের রায় পেয়েছে সেই পক্ষকে বলতে পারেন অপর পক্ষকে ন্যায় বিচারের স্বার্থে কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার জন্য। তাহলে দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যেই পক্ষের আবেদনের দলিল বাতিল করে সেই পক্ষকে বলতে পারেন ন্যায় বিচারের স্বার্থে অপর পক্ষকে কিছু কি করার জন্য? অপর পক্ষকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাহলে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ যে পক্ষ হেরে গেছে। ৪২ ধারায় বলা আছে ডিক্লারেটরি ডিক্রি বা ঘোষণামূলক মোকদ্দমা। আ ডিক্লারেটরি ডিক্রি বা ঘোষণামূলক মোকদ্দমা কখন করা যাবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির লিগ্যাল স্ট্যাটাস এবং লিগ্যাল রাইট অস্বীকার করে। তাহলে লিগ্যাল স্ট্যাটাস কি? আইনানুগ পরিচয়, মর্যাদা। একটু লাল কালি দিয়ে দাগ দিবেন। আইনানুগ পরিচয়, মর্যাদা। আর লিগ্যাল রাইট কি? লিগ্যাল রাইট হলো সম্পত্তিতে স্বত্বের অধিকার। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির লিগ্যাল স্ট্যাটাস অথবা লিগ্যাল রাইট অস্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা আপনি হচ্ছে কি করতে পারবেন? আপনি হচ্ছে সেই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার পর আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে কি করতে পারেন? ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারেন। তাহলে ঘোষণামূলক ডিক্রি প্রদান করা আদালতের কি ধরনের ক্ষমতা? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। একেবারেই ট্রু সেন্স এ যদি বলি কয়টা গ্রাউন্ডে, কয়টা ক্ষেত্রে আপনি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন? ২ টা গ্রাউন্ডে। কি, কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আইনানুগ পরিচয়, মর্যাদা কিংবা সম্পত্তিতে স্বত্বের অধিকার অস্বীকার করে তখন আপনি হচ্ছে এই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। ঘোষণামূলক ডিক্রি প্রদান করা আদালতের কি ধরনের ক্ষমতা? আদালতের হচ্ছে ইচ্ছাধীন ক্ষমতা। মানে ঘোষণার পথে প্রতিবন্ধকতা আছে যখন সত্যের ঘোষণার সাথে আরো আনুষঙ্গিক প্রতিকার দাবি করা প্রয়োজন হয়। তাহলে যখন সত্যের ঘোষণার সাথে আরো আনুষঙ্গিক প্রতিকার দাবি করা প্রয়োজন হয়, এখন বাদী যদি তা দাবি না করে তাহলে আদালত কিন্তু কোনো ঘোষণাই দিবে না। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারায় আপনি যখন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করবেন, সেই ক্ষেত্রে আপনি শুধু যদি ৪২ ধারায় মামলা করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে ৮ এবং ৪২ কি করতে হবে? ৮ এবং ৪২ একসাথে চাইতে হবে। যদি শুধু আপনি ৪২ ধারায় ঘোষণার মামলা করেন তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু কোনো ঘোষণাই প্রদান করবেন না। ৪৩ ধারায় বলা আছে ইফেক্ট অফ ডিক্লারেশন ঘোষণার ফলাফল। তাহলে ঘোষণার ফলাফল কার উপর বাধ্যকর? ঘোষণার ফলাফল হচ্ছে পক্ষসমূহের উপর বাধ্যকর, তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তির উপর বাধ্যকর, জিম্মা চুক্তির ক্ষেত্রে জিম্মাদারের উপর বাধ্যকর, ৩য় কোনো ব্যক্তির উপর কি নয়? ৩য় কোনো ব্যক্তির উপর বাধ্যকর নয়। তাহলে কার উপর বাধ্যকর হবে ঘোষণার ফলাফল? পক্ষের উপর বাধ্যকর, তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তির উপর বাধ্যকর। জিম্মা চুক্তির ক্ষেত্রে জিম্মাদারের উপর বাধ্যকর। অন্য কারো উপর কি হবে না? বাধ্যকর হবে না। যেমন একেবারেই ট্রু সেন্স এ এখানে একটা উদাহরণ দেয়া আছে যেটা আমাদের লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তবে আজকে আপনাদেরকে পড়িয়ে দিব যদিও এমসিকিউ দিচ্ছি। মিস্টার রহিম
তার ওয়াইফ হলো সকিনা বিবি। একবারই ট্রু সেন্স ঠান্ডা মাথায় বলবেন। যে মিস্টার রহিম তার ওয়াইফ কে? ওয়াইফ হলো সকিনা বিবি। এখন সকিনা বিবি মিস্টার রহিমের সাথে রাগ করে তার বাপের বাড়িতে চলে গেছে। এখন বাপের বাড়িতে গিয়ে সকিনা বিবি তার শাশুড়ি অর্থাৎ সকিনা বিবির মায়ের সাথে বসবাস করে। কোনোভাবেই রহিম সেই সকিনা বিবিকে আনতে পারতেছে না। অবশেষে রহিম বাধ্য হয়ে সকিনা বিবি এবং তার মাকে বিবাদী করে কি মামলা করে? ঘোষণা এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা দায়ের করে। তাহলে ঘোষণা এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা দায়ের করার পর পরবর্তীতে আদালত এই মামলায় ঘোষণা দেন যে সকিনা বিবি হলো রহিম সাহেবের স্ত্রী। তাহলে রহিম সাহেব কি করলেন? তার ওয়াইফ সকিনা বিবি এবং তার শাশুড়ি মাকে বিবাদী করে একটা মামলা করলেন। ঘোষণার মামলা এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা। এই মামলায় রহিম কি পাইলেন? রহিম তার পক্ষে ঘোষণা পাইলেন যে সকিনা বিবি তার স্ত্রী। পরবর্তীতে কিছুদিন পর করিম নামক এক ব্যক্তি কি করলেন? করিম নামক এক ব্যক্তি এই সকিনা বিবিকে বিবাদী করে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার প্লাস ঘোষণার মামলা দায়ের করলেন। তাহলে প্রথমে তো এই বিষয়টা সেটেল হয়ে গেছে। রহিম যে মামলা করছে সেখানে কিন্তু ঘোষণা হয়ে গেছে যে সকিনা বিবি তার স্ত্রী। কিন্তু পরবর্তীতে করিম মামলা করলো সকিনা বিবি তার স্ত্রী। এই মামলার ক্ষেত্রে পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক কিনা? উত্তর কি হবে? বাধ্যকর হবে না, প্রাসঙ্গিক হবে না। কেন হবে না? কারণ আমাদের ৪৩ ধারায় বলা আছে ঘোষণার ফলাফল শুধুমাত্র পক্ষের উপর বাধ্যকর। কার উপর বাধ্যকর? পক্ষের উপর বাধ্যকর, তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তির উপর বাধ্যকর, জিম্মাদারের উপর বাধ্যকর। তৃতীয় কোনো ব্যক্তির উপর কি নয়? তৃতীয় কোনো ব্যক্তির উপর এই ঘোষণার ফলাফল বাধ্যকর নয়। তাহলে এইখানে আমরা যদি একেবারেই ট্রু সেন্সে বলি করিম কি? করিম হলো এখানে তৃতীয় ব্যক্তি। তাহলে তৃতীয় ব্যক্তি সে যে আলাদা করে ঘোষণার মামলা করলো, সেই মামলার ক্ষেত্রে পূর্ববর্তী মামলায় রহিমের যে মামলার যে ঘোষণার মূলক ডিক্রি সেটা কি হবে না? সেটা প্রযোজ্য হবে না। তাহলে এখানে একটা উদাহরণ আছে দেখেন। কয়েকজন হিন্দু তার কথিত স্ত্রী খ এবং তার মাকে প্রতিবাদী করিয়া রুজুকৃত মামলায় যে তাদের বিবাহ যথারীতি সম্পন্ন হয়েছে এবং ঘোষণা প্রদান এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে মামলা করেন। আদালত সেই মর্মে কি করে? ঘোষণাও প্রদান করে। পরবর্তীতে গ হলো করিম। করিম দাবি করল খ হলো সকিনা বিবি তার স্ত্রী এবং খকে তার প্রত্যর্পণ করার জন্য। তাহলে পূর্ববর্তী তো একটা ঘোষণা হয়েই গেছে যে ক হলো সকিনা বিবির স্ত্রী। আ কিন্তু সেই যে ঘোষণা হয়েছে সেই ঘোষণাটা আপনার পরবর্তীতে যে মামলা করলো, তার উপর কি হবে না? তার উপর অবশ্য পালনীয় হবে না। কি হবে না? তার উপর প্রযোজ্য হবে না। ৪৪ ধারায় বলা আছে রিসিভার নিয়োগ, তত্ত্বাবধায়ক নিয়োগ। তাহলে চলমান মামলায় রিসিভার নিয়োগ দেয়া আদালতের কি ধরনের ক্ষমতা? এমসিকিউ পরীক্ষায় আসবে। চলমান মামলায় রিসিভার নিয়োগ দেয়া আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। কি ধরনের ক্ষমতা? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালত রিসিভার নিয়োগ দিতেও পারেন, আদালত রিসিভার নিয়োগ নাও দিতে পারেন। তাহলে রিসিভার নিয়োগ বা তত্ত্বাবধায়ক নিয়োগ সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারায় আছে। রিসিভার নিয়োগ, রিসিভারের দায়িত্ব, রিসিভারের কর্তব্য বলবৎ করুন। এই সম্পর্কিত বিস্তারিত বিধান কোথায় আছে? এই সম্পর্কিত বিস্তারিত বিধান আছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৪০ আদেশে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় ৪৪ ধারা থেকে কোশ্চেন আসতে পারে। রিসিভার নিয়োগ দেয়া আদালতের কি ধরনের ক্ষমতা? ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিসিভার নিয়োগ সম্পর্কিত বিধান কোথায় আছে? ৪৪ ধারায় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন কমপ্লিট হয়েছে। আপনাদের যাদের